নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অপারেশন সিন্দুরের পরদিনই লাহোরে আবারও পরপর বিস্ফোরণ। শহর জুড়ে আতঙ্ক, বেজে উঠল এয়ার রেড সাইরেন। ড্রোনের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, দাবি লাহোর পুলিশের। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক গোলাবর্ষণ অব্যাহত। পুঞ্চ সেক্টরে পাক গুলিতে মৃত্যু ভারতীয় বাহিনীর জওয়ান ল্যান্স নাইক দীনেশ কুমারের। পাক গোলায় আঘাতে মারা গিয়েছেন 13 জন স্থানীয় বাসিন্দা। অপারেশন সিন্দুরের পর আপাতত বন্ধ ভারতের 27টি বিমানবন্দর। দিনভর বাতিল 450 বিমান। বিদেশি বিমান সংস্থা এড়িয়ে যাচ্ছে পাকিস্তানের আকাশ। ফেক ছবি আর ভিডিওর মাধ্যমে ভারতের রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রমাণ দিতে ব্যর্থ পাক প্রতিরক্ষা মন্ত্রী। দাম বাড়ালো রাফালের শেয়ারের। অপারেশন সিন্দুরের পরদিনই লাহোরে পরপর বিস্ফোরণ। বৃহস্পতিবার ধোঁয়ায় চাদরে ঢাকলো আকাশ, বেজে উঠল বিপদ সাইরেন। কি কারণে এই বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়। শুধুমাত্র লাহোরে নয়, পাশাপাশি কিন্তু করাচিতেও বিস্ফোরণ হয়েছে। সাত সকালে পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর। প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন স্থানীয় বাসিন্দারা। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ এবং সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। কি কারণে এই বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। বিপদ বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে লাহোরের ওয়ালটন বিমানবন্দর। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, লাহোরের ওয়ালটন বিমানবন্দরের নিকটবর্তী গোপালনগর এবং নাসিরবাদ থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই বিস্ফোরণ বেশ তাৎপর্যপূর্ণ। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে দৌড়ঝাঁপ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। পুলিশ সূত্রে দাবি, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইতিমধ্যেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সেদেশের একাধিক সূত্রে জানা যাচ্ছে, যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি হাই নিউজ। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মৃত্যুর বদলা নিতে বুধবার ভোররাতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশ সচিব ও ভারতীয় সেনা। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে। এই অপারেশনের পরদিনই ফের বিস্ফোরণ ঘটল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহরে। হাই নিউজ নেটওয়ার্ক। আপাতভাবে পাকিস্তান চুপ করে থাকার কথা বললেও আদতে তারা চুপ করে বসে নেই। বুধবার রাত থেকেই ভারতের একাধিক টার্গেট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। তবে প্রত্যেকবারই ভারত সেই প্রচেষ্টা রুখে দিয়েছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পেরিয়ে পাক ক্ষেপণাস্ত্র দেশের আকাশে ঢুকতে পারেনি। তবে ভারতের পাল্টা আক্রমণে লাহোরে পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স রাডার ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানা গিয়েছে। 7 ও 8 মে 2025 রাতভর ভারতীয় ভূখণ্ডের উত্তর ও পশ্চিমাঞ্চলে একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে। লক্ষ্যবস্তু ছিল অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি, উত্তরলাই ও ভুজের মতো গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই আক্রমণগুলো সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে ভারতের আনম্যানড এরিয়াল গ্রিড সিস্টেম এবং এয়ার ডিফেন্স ব্যবস্থার মাধ্যমে। এই হামলার ফলে পড়ে থাকা ধ্বংসাবশেষ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে, যা পাকিস্তানের হামলার প্রমাণ বহন করে। এর পাশাপাশি পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা উস্কানিতে মার্টার ও ভারী ক্যালিবার আর্টিলারি ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারত বাধ্য হয়ে পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে, যাতে পাকিস্তানের মার্টার ও আর্টিলারি হামলা থামানো যায়।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের একাধিক স্থানে তাদের এয়ার ডিফেন্স রাডার ও অন্যান্য সামরিক ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। সূত্র অনুযায়ী লাহোরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষার ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভারতীয় বায়ুসেনার S-400 সুদর্শন চক্র ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও গতরাতে ব্যবহার করা হয়েছে। ভারতের দিকে আসা লক্ষ্যবস্তুগুলোর ওপর এই ব্যবস্থা সফলভাবে কাজ করেছে বলে একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানিয়েছে। যদিও সরকারিভাবে এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি, পাকিস্তানের এই আগ্রাসী অবস্থান এবং ভারতের পাল্টা পদক্ষেপ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। হাই নিউজ নেটওয়ার্ক। জঙ্গি শিবিরে হামলার জবাবে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ অব্যাহত রাখল পাক সেনা। পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে বুধবার পুঞ্চ সেক্টরে মৃত্যু হয়েছে ভারতের সেনা জওয়ান লন্স নাইক দীনেশ কুমারের। বছর 32-এর ওই জওয়ান পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটিতে টহল দিচ্ছিলেন। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ছুটে আসে গোলা। সেই গোলার আঘাতে গুরুতর জখম হন তিনি, পরে মৃত্যু হয় তার। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক পাঞ্জাব প্রদেশের 9টি লক্ষ্যবস্তুতে আকাশপথে হামলা চালিয়েছে বায়ুসেনা। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। আর এই অভিযানের পর থেকেই নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ্য করে গোলা এবং গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুর পুঞ্চ জেলাতেই। সেখানেই মৃত্যু হয়েছে 13 জনের, আহত 50 জনেরও বেশি। বুধবার গভীর রাতে উড়ি কুপওয়ারাতেও গোলাবর্ষণ চালিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে গোলাগুলির পাল্টা জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের বেশ কয়েকজন তাতে হতাহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে নয়াদিল্লিও। যে কোনো ধরনের পাক হামলা রুখতে নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিটগুলিকে সক্রিয় করে রাখা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয়েছে গ্রামবাসীদের। নিহত সেনা জওয়ান দীনেশের বাড়ি হরিয়ানার পলওয়াল জেলায়। 2014 সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার আরও 2 ভাই সেনায় কর্মরত। ছেলের মৃত্যু সংবাদ শুনে দীনেশের পিতা দয়ারাম শর্মা বলেন, ও একজন সাহসী জওয়ান ছিল, গোটা দেশ ওর জন্য গর্বিত, ওর আত্মত্যাগ সকলের মনে থাকবে। হাই নিউজ নেট। অপারেশন সিন্দুরে মৃত্যু হয়েছে 100 জঙ্গির। সর্বদল বৈঠকে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সহ মন্ত্রিসভার অন্য সদস্যরাও। অপারেশন সিন্দুরে 100-এরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সংসদ ভবনে হওয়া সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রীরাই। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। सबसे पहले रक्षा मंत्री जी ने ऑपरेशन सिंदूर के बारे में पूरे लीडर्स को जानकारी दिया, परिस्थिति के बारे में, हालात के बारे में और सरकार का मंशा, सारे चीज़ों को लेकर के ब्रीफिंग हुआ। उसके बाद में सारे पॉलिटिकल लीडर्स ने अपने मत रखा, पार्टी का विचार को और सुझाव भी दिया है। কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাছাড়া ডিএমকের তরফে উপস্থিত ছিলেন টি.আর. বালু, আপের তরফে সঞ্জয় সিং, উদ্ভব সেনার তরফে সঞ্জয় রাউত, এনসিপির তরফে সুপ্রিয়া সুলে, মিমের তরফে আসাদুদ্দিন ওয়াইসি। सभी ने ये बताया कि इस घड़ी में, इस संकट के घड़ी में हम सब आपके साथ हैं और आप जो काम कर रहे हैं करते रहिए और देश के हित में हम आपके साथ रहेंगे। कि ऐसी चीजें हैं जो डिस्कस नहीं करनी है, तो बस सबने सपोर्ट है। সর্বদল বৈঠকে অপারেশন সিন্দুরের মাধ্যমে কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত করা হয়েছে তা তুলে ধরা হয়েছে। এই সামরিক অভিযানের সম্ভাব্য প্রভাব, যে কোনো পাক হামলার জবাবে সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। এই বৈঠকে উপস্থিত সকলেই সেনার সাহসিকতার প্রশংসা করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিন্দুরের প্রায় 30 ঘণ্টা পর প্রকাশ এল পাকিস্তানে ধ্বংসের আরও ছবি। মিলল কৃত্রিম উপগ্রহ চিত্র।
কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ওই ছবিগুলি প্রকাশ্যে এনেছে ম্যাক্সার টেকনোলজিস নামে এক সংস্থা, আর তাতেই ধরা পড়েছে পাকিস্তানের বাওয়ালপুর এবং মুদ্রিকেতে হামলার পরবর্তী চিত্র। বাওয়ালপুরের উপকণ্ঠে জাতীয় সড়কের ধারে প্রায় 15 একর জমি জুড়ে রয়েছে জেইশ-ই মোহাম্মদের প্রধান প্রশিক্ষণ এবং প্রচার কেন্দ্র। সেখানেই ছিল মার্কাজ সুবহান আল্লাহ কমপ্লেক্স, ছিল সুবহান আল্লাহ মসজিদও। ভারতের প্রত্যাঘাতের পর সেই ইমারতগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার আগেও পরের উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ভেঙে পড়েছে মসজিদের 3টি গম্বুজ। ইমারতের স্থানে স্থানে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। দেওয়াল এবং মেঝেতে একাধিক গর্ত, কোথাও আবার ছাদের একাংশ ভেঙে পড়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়। এই 9টি জায়গার মধ্যে 4টি পাকিস্তানে এবং 5টি পাক অধিকৃত কাশ্মীরে। ভাওয়ালপুর, মুদ্রিকে এবং শিয়ালকোট, মূলত এই 3টি এলাকার জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া ছিলই সেনার মূল লক্ষ্য। ওইসব জায়গায় বসেই ভারতের সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল বলেই দাবি ভারতের। জেইশের ঘাঁটির পাশাপাশি ক্ষেপণাস্ত্র চালানো হয় মুদ্রিকেতে লস্করি তৈবার ঘাঁটিতেও। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজেই এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক এবং যুযুধান দুই দেশের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন। বুধবার হোয়াইট হাউসে ভারত পাকিস্তান সংঘাত এবং দুদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটা ভীষণ ভয়াবহ। তারপরেই চলতি পরিস্থিতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি উভয়কে নিয়েই চলতে পারি। আমি ওদের খুব ভালো করে জানি। আমি চাই তার থামুক। আশা করি তারা এখন থামতে পারবে। এই সূত্রেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চান বলে জানান ট্রাম্প। বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। যদি আমি কোনো সাহায্য করতে পারি তবে আমি তা করব। এর আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে দ্রুত এই সংঘাত থামবে। বলেছিলেন, আমার আশা খুব দ্রুত এটা থামবে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় 26 জনের মৃত্যু হয়। জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয়। ভারতীয় সেনার দাবি, পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। দু দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এখনো পর্যন্ত নেই। এই পরিস্থিতিতে এবার মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। পহেলগাঁও হামলা 2 সপ্তাহের মাথায় মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই হামলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে 80 জনেরও বেশি জঙ্গির। সেই মৃতদের শেষকৃত্যেই দেখা গেল লস্কর কমান্ডো হাফিজ আব্দুল রাফিউকে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে পাক সেনা জওয়ানেরাও। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, এরপরেও জঙ্গিবাদে মদত দেওয়ার বিষয়টি কিভাবে অস্বীকার করছে পাকিস্তান? ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের সবচেয়ে ভিতরে মুরিদকেতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মঙ্গলবার রাতে। জায়গাটি লাহোর শহর থেকে মাত্র 42 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানেই 3 জঙ্গির শেষকৃত্যে দেখা গেল লস্কর শীর্ষ নেতা, তার পাশেই দাঁড়িয়ে পাক সেনা, পাকিস্তানের পুলিশ কর্মীরা, এছাড়াও ছিল প্রশাসনিক অন্যান্য আধিকারিকেরাও। এছাড়াও জঙ্গিদের কফিনগুলি পাকিস্তানের পতাকায় মোড়া হয়েছে। পাকিস্তানকে ভারত বুঝিয়ে দিয়েছে তাদের জায়গা ঠিক কোথায়। ভবিষ্যতে আশা করি এমন কাজ করতে বারংবার ভাববে নির্লজ্জ পাকিস্তান। তবে শুধু নির্লজ্জই নয়, মিথ্যাবাদীও। নিজেদের হারের পরও শিক্ষা হয়নি। ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছে পাকিস্তান। ক্ষমতায় এঁটে উঠতে পারেনি, তাই মিথ্যাচারে এখন ভরসা নির্লজ্জ পাকিস্তানের। অপারেশন সিন্দুরে তছনছ পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি। ভারতের সেনার সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের বাহিনী। লজ্জায় মুখ লুকোনোর জায়গা নেই। তাই পাকিস্তানের এখন হাতিয়ার ফেক সোশ্যাল মিডিয়া। এই মাধ্যমকে কাজে লাগিয়েই একের পর এক মিথ্যা প্রচার করছে পাকিস্তান। নিজেদের সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ঢাকতেই পুরনো ছবি, নকল ভিডিও প্রকাশ করে নানা দাবি করছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন, ভারতের হামলার জবাব দিয়েছে নাকি পাকিস্তানও। কিভাবে দিয়েছে সেই জবাব তিনি জানিয়েছেন, ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে নাকি নামিয়েছে পাক সেনা। তার মধ্যে 3টি রাফাল,
সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে এর প্রমাণ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভারতীয় সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধ বিমানগুলির ধ্বংসাবশেষের ছবি দেখা গিয়েছে। আসিফ আরও বলেন, এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পাকিস্তান যুদ্ধ চায় না। এরপরই অপারেশন সিন্দুর নিয়ে সুর চড়ান পাক প্রতিরক্ষা মন্ত্রী। It's all over the social media, or Indian social media, not on our social media. The debris of these jets fell into Indian occupied Kashmir. No Chinese equipment. We have Chinese planes, JF-17 and JF-10. They are Chinese planes, but they are being manufactured, assembled in Pakistan now. We have very close to Islamabad, we have a facility over there where these planes are manufactured. And if India can buy planes from France and use them, we can also buy planes from China or Russia or United States or UK and use them. And let me say one thing. They have already admitted that the 3 planes were down. Missiles were fired by our planes and they were shot down. কিন্তু কেন্দ্রীয় তথ্য যাচাই সংস্থা পিআইবির তরফে ফ্যাক্ট চেক করে জানানো হয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। সোশ্যাল মিডিয়ায় যে রাফাল বিমান ধ্বংসের ভিডিও প্রচার করা হয়েছে তা 2021 সালের পঞ্জাবের মোগায় ভেঙে পড়া MiG-21 বিমানের ভিডিও। এর সাপেক্ষে পাকিস্তানের কাছে কোনো প্রমাণ নেই। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। তারপরই নিজেদের মুখ বাঁচাতে এখন মিথ্যাচারের পথে পাকিস্তান। পাশাপাশি আরও বেশ কিছু ফেক ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানে নাকি ভারতীয় সেনা সাদা পতাকা উড়াচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আবার কোথাও এটাও বলা হচ্ছে যে ভারতের সেনা শিবির নাকি ধ্বংস করা হয়েছে। তারও কোনো প্রমাণ নেই পাকিস্তানের কাছে। হাই নিউজ। জঙ্গি হামলার কড়া জবাব আগেও দিয়েছে ভারত। পাকিস্তানি জঙ্গি এবং তাদের ঘাঁটি সাফ করেছে ভারতীয় সেনা। এবারও তার অন্যথা হল না। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের 14 দিন পরে অপারেশন সিন্দুরের মাধ্যমে জঙ্গি হামলার বদলা নিল ভারত। বিশেষজ্ঞদের মতে ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটি সাফ করা ছাড়া 2016 সালের উরি সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালের বালাকোট বিমান হামলা বা অন্যান্য ভারতীয় অভিযানের থেকে চরিত্রগত দিক থেকে অনেকটা আলাদা অপারেশন সিন্দুর। অন্তত তেমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের দাবি, এর আগের অভিযানগুলি সীমিত পরিসরে পরিচালিত হয়েছিল, কিন্তু অপারেশন সিন্দুর প্রযুক্তিগতভাবে শক্তিশালী, বিস্তৃত এবং ভারত পরিচালিত অন্যান্য অভিযানের থেকে আলাদা। এর আগের অভিযানগুলিতে মূলত পাকিস্তান সীমান্তবর্তী জঙ্গি ঘাঁটিগুলোকেই নিশানা করেছিল ভারতীয় বাহিনী। তবে সেই অবস্থান থেকে নয়াদিল্লি যে অনেকটাই সরে এসেছে, অপারেশন সিন্দুরের মাধ্যমে সেটাই প্রমাণিত হলো। কারণ মঙ্গলবার মধ্যরাতের অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের অনেকটা ভেতরে গিয়ে জঙ্গি নিধন করেছে ভারতীয় সেনা। অপারেশন সিন্দুর ভারতের দ্বারা পরিচালিত অন্যতম বিস্তৃত আন্তঃসীমান্ত হামলা। এই প্রত্যাঘাতে ভারতের কৌশলগত অবস্থানের একটি বিবর্তন লক্ষ্য করা গিয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের ক্ষয়ক্ষতির মাত্রা জঙ্গিদের নেটওয়ার্ক এবং তাদের সহযোগীদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে। ভারতের এখন আগাম আক্রমণ করার অধিকার রয়েছে, কোনো জায়গায় এখন আর ভারতের নাগালের বাইরে নয়। গত 22 এপ্রিল কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত সবুজে ঢাকা বৈশরণ উপত্যকায় ঘুরতে গিয়ে জঙ্গি হানায় নিহত হন এক দল পর্যটক। হামলাকারীরা সংখ্যায় ছিল 4 থেকে 6 জন। হঠাৎই তারা রাইফেল উঁচিয়ে এলাকা ঘিরে ফেলে, পর্যটকদের এক এক করে পরিচয় জানতে শুরু করে এবং গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় কয়েকজন পর্যটককে। জঙ্গিদের হাত থেকে বিদেশিরাও রেহাই পাননি। পর্যটকদের অনেককেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারা হয়। পালাতে গিয়ে গুলির শিকার হন অনেকে। শতাধিক রাউন্ড গুলি চালিয়ে জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 26 জনের মৃত্যু হয়েছিল। সেনা কর্তারা পরে নিশ্চিত করেন বৈশরণ উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের দলকেই লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। 22 এপ্রিল দুপুরের ওই ঘটনার দায় নিয়েছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। 2019 সালে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির আবহে জন্ম হয়েছিল এই সন্ত্রাসী গোষ্ঠী। সে সময় পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তায়বার ছায়া সংগঠন হিসেবে উঠে আসে টিআরএফ। সেই জঙ্গি হানার প্রত্যাঘাতই অপারেশন সিন্দুর। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপারেশন সিন্দুর কেবল প্রতিশোধমূলক শক্তি প্রদর্শন হিসেবে নয়, বরং পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের মদতকারী ভিতকে দুর্বল করার প্রচেষ্টা হিসেবেই কল্পনা করা হয়েছিল। অপারেশন সিন্দুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি পরিকাঠামোয় আঘাত এনেছে ভারতীয় সেনা। এর মধ্যে রয়েছে মুজাফফরাবাদ, কোটলি, বাওয়ালপুর, রাওয়ালকোট, চকসওয়ারি, ভীমবার, নীলাম উপত্যকা, ঝিলাম এবং চকওয়াল।
ছোড়া হয়েছে মোট 24টি ক্ষেপণাস্ত্র। রাত 1:05 শুরু হওয়া এই অভিযানের সময়সীমা ছিল 25 মিনিট। লস্কর-ই তয়বা ও জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোই ভারতীয় সশস্ত্র বাহিনীর লক্ষ্য। সরকারি সূত্র জানিয়েছে, ভারতের সমন্বিত আক্রমণে 70 জনেরও বেশি জঙ্গি নিহত এবং 60 জনেরও বেশি জঙ্গি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। হামলা চালানোর প্রতিটি জায়গায় নজরদারির অধীনে ছিল। অভিযানের সফলতা এসেছে উন্নত নির্ভুল অস্ত্রশস্ত্র এবং রিয়েল টাইম গোয়েন্দা তথ্য ব্যবহার করে। এই ঘাঁটিগুলির উল্লেখ বহুবার গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। সেই তথ্য অনুসন্ধান করে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয় মধ্যরাতে। আন্তর্জাতিক সীমানা অতিক্রম না করেই বাওয়ালপুর, মুদ্রিকে, গুলপুর, ভিম্বর, চক, আমরু, বাগ, কোটলি, শিয়ালকোট এবং মুজাফফরবাদের ঘাঁটিগুলোকে নিশানা করা হয়। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে ইমারতগুলি ধ্বংস করা হয়েছে সেগুলি মূলত জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র, অস্ত্রাগার এবং বিভিন্ন জঙ্গি পরিকল্পনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো বলেই ভারতের তরফে জানানো হয়েছে। অভিযান চলাকালীন ভারতীয় বাহিনীর প্রথম নিশানা ছিল সুবহান আল্লাহ মসজিদ। সেখানে লস্কর-ই তয়বার ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র ছিল। বিশাল মসজিদে ছিল জৈশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র। কোটলিতে যে মসজিদে হামলা হয়েছে তা লস্করের ঘাঁটি। এই ঘাঁটি পুঞ্চে সক্রিয়। এগুলি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। এই ধরনের অভিযানের ক্ষেত্রে সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। অপারেশন সিন্দুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। একেবারে নির্ভুলভাবে দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে। যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্ক্যাল্প ক্রুজ এবং হ্যামার। স্ক্যাল্প ক্রুজ টম শ্যাডো নামেও পরিচিত। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরের জেরে বড় ধাক্কা অসামরিক বিমান চলাচলে। বৃহস্পতিবার বিভিন্ন বিমান সংস্থা দেশ জুড়ে 430টি ফ্লাইট বাতিল করেছে। আপাতত আগামী 10ই মে পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে 27টি বিমানবন্দর। বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে 24টি আন্তর্জাতিক রুট। বিদেশি বিমান সংস্থাগুলিও আপাতত পাকিস্তান এবং ভারত-পাক সীমান্তের আকাশ এড়িয়ে চলছে। 7ই মে বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দেশ জুড়ে বেসামরিক বিমান চলাচলে বড়সড় প্রভাব পড়েছে। ওই হামলার পর ভারতের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলের 27টি বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইটের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে 10ই মে শনিবার পর্যন্ত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের বিভিন্ন বিমান সংস্থা প্রায় 430টি ফ্লাইট বাতিল করেছে, যা দেশের নির্ধারিত ফ্লাইটের প্রায় 3 অংশ। পাকিস্তানের বিমান সংস্থাগুলিও 147টি ফ্লাইট বাতিল করেছে, যা তাদের মোট নির্ধারিত ফ্লাইটের প্রায় 17%। পিটিআই এর তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার ও কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল করেছে। ফ্লাইট রেডার 24-এ দেখা গেছে কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত ভারতের পশ্চিম সীমান্ত এবং পাকিস্তানের উপরিভাগের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণেই অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে এবং বিকল্প হিসাবে মুম্বাই ও আহমেদাবাদ রুট ব্যবহার করছে। বন্ধ হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রীনগর, জম্মু, লে, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পাতিওয়ালা, ভাটিন্ডা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গগ্গল, ধর্মশালা, কিশনগড়, জয়সলমের, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশড, ভুজ, গোয়ালিয়র ও হিন্ডন। বুধবার ভারত সরকার প্রায় 25টি আন্তর্জাতিক রুট বন্ধ করে দেয়, যেগুলোর মাধ্যমে বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করত। সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র অভিযান চালানোর দিনে এই পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু উভয় দেশের মধ্যে সামরিক উত্তেজনা নয়, বরং আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থাকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে। বাণিজ্যিক বিমান চলাচলের এমন বাধা যাত্রীদের যেমন অসুবিধায় ফেলেছে, তেমনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতেও বড় ধাক্কা এনে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নজরদারির মধ্যে রয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলেই জানানো হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো পরবর্তী খবরে। যাত্রী সমেত ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। মৃত্যু হয়েছে 6 জন পর্যটকের। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ভিতরে ছিলেন মোট 6 জন যাত্রী। কিছু দূর যাওয়ার পরেই উত্তরকাশী জেলার কপ্টারটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলার বাহিনীর কর্মীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। পুলিশ জানাচ্ছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 6 জন পর্যটকের। কিন্তু কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে আশ্বাস দিয়েছেন পুলিশের আধিকারিকেরা। দুর্ঘটনাটির পরই শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ফের চাপে পড়ল রাজ্য সরকার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিং এর বেঞ্চে এই মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অভিযোগ তুলেছে রাজ্য সরকার পার্থ চট্টোপাধ্যায়ের সহ অভিযুক্তদের ট্রায়াল শুরু করার অনুমোদন দিচ্ছে না। সেই অভিযোগের ভিত্তিতেই রাজ্যের প্রতি কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত। সিবিআই এর পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারকে অনুমোদনের জন্য অনুরোধ করেছে, কিন্তু তাও রাজ্য কোনো সিদ্ধান্ত নেয়নি। আর এরপরই সুপ্রিম কোর্টে দুই বিচারপতি জানিয়েছেন, দেখি আমাদের নির্দেশ পালন করে কিনা রাজ্য সরকার। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যেই রাজ্যকে অনুমোদন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অনুমোদন মিললে অভিযুক্তদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যাবে এবং নিম্ন আদালত সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে 17 জুলাই। রাজ্য সরকার কি আদৌ অনুমোদন দেবে নাকি ফের আইনি জটিলতা তৈরি হবে তা দেখার বিষয়। বড় পর্দায় মুক্তি পাচ্ছে না রাজকুমার রাও এবং বামিকা কবির ভুল চুক মাফ ছবিটি। তার বদলে 16 মে ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবি। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিন্দুর, তাতেই সন্ত্রস্ত পাকিস্তান। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত টিম ভুল চুক মাফ ছবির। বড় পর্দার বদলে আগামী 16 মে ওটিটিতে মুক্তি পাচ্ছে এই ছবিটি। ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং অ্যামাজন MGM স্টুডিওর যৌথ সিদ্ধান্তে ভুলচুক মাফ সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগামী 16 মে একটি জনপ্রিয় ওটিটিতে মুক্তি পাবে এই ছবিটি। আমরা সকলেই প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছিলাম, তবে দেশের পরিস্থিতি সকলের আগে। জয় হিন্দ। বলে রাখা ভালো, ছবিটি আগামী 9 মে অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা। ভুলচুক মাফ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং বামিকা কব্বিকে। বেনারসিতে হয়েছে এই ছবির শুটিং। ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং বামিকা তিতলি। দুজনেরই বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে। রঞ্জন বিয়ের জন্য উৎসুক, তবে রঞ্জন বুঝতে পারে সে যেন একটি সময় চক্রে আটকে গিয়েছে, যার ফলে প্রত্যেক দিন তার জীবনে একই ঘটনা ঘটছে। এই সমস্যার কথা রঞ্জন কাউকেই বলতে পারছে না। এই গল্পের ধারায় এগোবে ছবির প্লট। শেষ পর্যন্ত রঞ্জন ও তিতলির জীবনে ঠিক কি হলো তা জানা যাবে ছবি মুক্তির পর। বাড়িতে বসে অনুরাগীরা ছবিটি দেখে মুগ্ধ হবেন বলেই আশা ভুলচুক মাফ টিমের। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। বৃহস্পতিবার থেকে আগামী 7 দিন শুষ্ক আর্দ্রতাজনিত গরমে অস্বস্তিতে থাকবে বাংলা। ঝড় বৃষ্টি আপাতত কোনো সম্ভাবনাই নেই। দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা বাতাসের বদলে উত্তর পশ্চিম দিকে শুষ্ক বাতাসের কারণেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ চড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। বাকি জেলাগুলিতেও তপ্ত পরিস্থিতি থাকবে। একই পরিস্থিতি থাকবে কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে রবিবার অর্থাৎ 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে মালদার পরিস্থিতি একই থাকবে। বাকি অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। রবিবার অর্থাৎ 11 তারিখ দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের জেলা হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুরেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে নতুন সপ্তাহের প্রথম দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 12 তারিখে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলি মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 তারিখেও একই ছবি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্বের
জেলাগুলিতে, সেখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মতো অস্বস্তিকর গরম নয়, বরং আরও কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি চলবে উত্তরবঙ্গে। রবিবার আগামী 11 তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90% ও সর্বনিম্ন 48%। বৃহস্পতিবার দিন আকাশ মেঘলা থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রির আশেপাশে থাকবে। হাই নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।